যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারি 2026 তারিখে নির্বাচনের যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন, সেই ক্ষেত্রে এই রায় যেটাই হোক না কেন সেটা কোনো এফেক্ট করবে না, বরং পরবর্তী নির্বাচন থেকে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি পুনঃপ্রতিষ্ঠিত হয় আদালতের রায়ের মাধ্যমে, তাহলে সেটা তখন থেকে কার্যকর হবে। আমরা আইনের ভাষায় এটাকে বলি একটা মেজরিটি জাজমেন্ট, 4:3, 4 জন বাতিলের পক্ষে, 3 জন বাতিলের বিপক্ষে। এই রিভিউটা এখন বর্তমানে 7 জন বিচারপতি শুনেছেন। আমি বিচারপতি ABM খায়রুল হক সাহেবের রায় থেকে আদালতের সামনে পড়ে শুনিয়েছি কিভাবে তিনি তার ব্যক্তিগত পছন্দ এবং অপছন্দের বিষয়টা এই রায়ের মাধ্যমে প্রতিফলিত করেছেন। তার ব্যক্তিগত চিন্তা কিভাবে জনগণের নাম দিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছেন। এ যাবৎকালে এই মামলাটি সুপ্রিম কোর্টের উভয় বিভাগ মিলে মোট 21 জন বিচারপতি শুনেছেন এবং শুনছেন। বর্তমানে আপিল বিভাগের 7 জন বিচারপতির বাইরেও ইতিমধ্যে পঞ্চদশ সংশোধনী, যে সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল সাংবিধানিকভাবে, সেটাও কিন্তু হাইকোর্টের একটি বেঞ্চ 2 জন বিচারপতি শুনেছিলেন। তো সুতরাং 21 জন বিচারপতি যে মামলা শুনেন তার গুরুত্ব কত বেশি সেটা আপনারা বুঝতেই পারেন। উনি ওনার রায়ে বলেছেন সংসদ অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে ত্রয়োদশ সংশোধনী পার্লামেন্টে পাশ করেছেন, কিন্তু নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে অন্তর্বর্তীকালীন যে সমস্ত ব্যক্তিদেরকে দায়িত্ব প্রদান করা হয় তাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক থাকে না, তারা জনগণের প্রতিনিধি নাই, সুতরাং তাদেরকে বাদ দিয়ে জনগণের প্রতিনিধি দ্বারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিংবা নির্বাচনকালীন সরকার ব্যবস্থা করা যেতে পারে। অথচ তিনি তার রায়ের মধ্যে সবিরোধী হয়ে বলেছেন 42 দিন পর্যন্ত একটা অনির্বাচিত সরকার হতে পারে। তিনি একই সঙ্গে 2008 সালের নির্বাচন, 2007-এর 1/11 পরবর্তী সরকারের কার্যক্রম তিনি এটা কন্ডন করে দিয়েছেন, মার্জনা করে দিয়েছেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে আমাদের মানুষের ভোটাধিকার প্রয়োগের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা বাতিল করা হয়েছে এই রায়ের মাধ্যমে। এই রায়ের মাধ্যমে বিচারপতি ABM খায়রুল হক আমাদের বিচার প্রক্রিয়া, বিচারাঙ্গনের প্রতিই প্রতারণা করেননি। আমি শব্দটা বলেছি ফ্রড, নট অনলি ফ্রড আপন দ্য কোর্ট বাট অলসো ফ্রড আপন দ্য নেশন, অর্থাৎ পুরা জাতির পরে প্রতারণা। কারণ উনি জাতির পরে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি ওনার রায় থেকে পড়ে শুনিয়েছি, জাতিকে গলাধকরণ করানো হয়েছে। আমি বলেছি এই অবজারভেশনের সঙ্গে একমত না, কারণ বাংলাদেশের মানুষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হওয়ার পরে 1996 সালে এবং 2001 সালের নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছে। এবং এখনও পর্যন্ত বাংলাদেশে যে বিদ্যমান যে রাজনৈতিক সংকট, তার অন্যতম কারণ হচ্ছে জনগণকে তার ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমি আদালতের কাছে সুস্পষ্টভাবে 2008 সালের নির্বাচন, যেটা আমি বলেছি এটা অনিয়মতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়েছে। আমি 2014 সালের নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, 2018 সালের নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই, 2024 সালের মানুষ ভোট দিতে পারে নাই। নাগরিকদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, কারণ সে সময় দলীয় তৎকালীন শেখ হাসিনা সরকারের সময় এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে। আমি আদালতকে বলেছি সেই অবস্থার কারণে আজকে বাংলাদেশের সেই অবস্থা বিদ্যমান। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে প্রয়োজনীয়তা বেগম খালেদা জিয়া ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে দেশে অনুভব করেছিলেন, সেটি এখনও পর্যন্ত কার্যকর রয়েছে। অতএব নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করাটা সময়ের দাবি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। যে মাননীয় আদালত এই জাজমেন্টটি আইনগতভাবে রিভিউ হতে পারে এবং এই জাজমেন্টটি রিভিউ হলে আপনারা যে সিভিল আপিল নাম্বার দিয়েছেন, এই আপিলটি যথাযথভাবে আপনারা অ্যালাউ করবেন, এটাই হচ্ছে আমাদের প্রেয়ার। তবে বলেছি এই জাজমেন্ট কোনো অবস্থাতে রেট্রোস্পেক্টিভ হবে না। আমরা প্রেয়ার করছি যে আপনারা যখন এই পূর্ণাঙ্গ জাজমেন্টটি দেবেন তখন ইট মাস্ট বি প্রসপেক্টিভ। আমি চেষ্টা করেছি যে মেজরিটি জাজমেন্টে তারা শর্ট অর্ডার দিয়ে কি বলেছেন এবং পরবর্তীতে 16 মাস পরে জনাব খায়রুল হক সাহেব যে জাজমেন্টটি দিয়েছিলেন সেখানেও মেজরিটি জাজমেন্ট ছিল। জাজমেন্ট 2 ভাগে হয়, একটা হয় এনএনুমাস, অর্থাৎ সকলে মিলে যে জাজমেন্টটা দেয় সেটাকে বলে এনএনুমাস, আর যদি ডিভাইডেড হয়
সেই ক্ষেত্রে বলা হয় যে পক্ষে মেজরিটি থাকে তাদেরকে বলা হয় যে মেজরিটি ভিউ ইজ দিস অ্যান্ড মাইনরিটি ভিউ ইজ দিস। তো এখানে সংবিধান একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর বিচার বিভাগও বাংলাদেশের সংবিধানের গার্ডিয়ান। কাজেই গার্ডিয়ান সঠিকভাবে দায়িত্ব পালন করেছে কিনা এবং আইনগতভাবে দায়িত্ব পালন করেছে কিনা সেই বিষয়ের উপরে আমি চেষ্টা করেছি ইন্ডিয়ান ডিসিশন প্লেস করার, কানাডিয়ান ডিসিশন প্লেস করার এবং আমাদের নিজেদের দেশের যে সমস্ত সর্বোচ্চ আদালতের রায় আছে সেগুলো প্লেস করার। তা আমরা চেষ্টা করেছি যে অ্যামিকাস কিউরিরা কী বলেছেন, আর প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব তার ফুল জাজমেন্টের মধ্যে কী ইতিহাস তুলে ধরেছেন। আদালত শুনেছেন, শোনার পরে আজকে সে বিষয়ের উপরে আমি সামারাইজ করার চেষ্টা করেছি, কারণ আদালত গত শুনানির সময় একটা প্রশ্ন উত্থাপন করেছিলেন যে যদি, কারণ আমি বলেছিলাম লর্ড কর্নেলিয়াসের ভাষায় 16 DLR, যেটা রিপোর্টেড ইন 16 DLR, যে এই জাজমেন্টটি ইন দি আই অফ ল ইজ নট এ জাজমেন্ট। তো সেই জন্য আদালত জিজ্ঞাসা করেছিলেন যদি জাজমেন্টই না হয় তাহলে আমরা রিভিউ কি করব। সেই বিষয়ের উপরে আজকে শুনানির প্রাথমিক অবস্থায় আমি বলেছি যে দিস ইজ দি হাইয়েস্ট কোর্ট অফ দি কান্ট্রি। এই কোর্ট জাজমেন্টের সমস্ত দিক পুঙ্খানুরূপে রিভিউ করার ক্ষমতা আছে।